ওকে, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি গতকালকেও তোমাদের একটা লাইভ ক্লাস নিয়েছি। তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি। গতকালকে আমি যুক্তিবিদ্যা সেকেন্ড পার্টের উপর ক্লাসটা নিয়েছিলাম। সেখানে তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিল যাতে ফার্স্ট পার্টের ষষ্ঠ অধ্যায়ের উপর একটা ক্লাস নিই। আই আন্ডারস্ট্যান্ড যে হয়তো বা চ্যাপ্টারটা একটু কঠিন লাগছে তোমাদের কাছে। তোমাদের পরীক্ষাও অনেক মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে, তো যেটা কঠিন লাগছে সেটা এখন শিখে নেওয়ার একটা ভালো সময়, রাইট? আমি আগে নিজের পরিচয় দিয়ে নেই। আমার নাম দেখতে পাচ্ছ, তাসনিম হালিম মিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে 4th ইয়ারে পড়ছি, ফাইনাল ইয়ারে, এবং আজকে তোমাদের লজিক ফার্স্ট পেপার ইন্সপেক্টর। তো আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়, অবরোহ অনুমান। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কোনায় যেটা লিখে রেখেছি, স্টে হোম স্টে সেফ, এটা আরেকবার একটু মাথায় রাখবো। আমরা চেষ্টা করব যাতে এই সময়টায় আমরা বাইরে একটু কম বের হই, বা কম বের হই না, আমরা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকি, একেবারেই যাতে বের না হওয়ার চেষ্টা করি। অনেকের আসলে এই অপরচুনিটি থাকে না, তাদেরকে বের হতেই হয় প্রয়োজনে, কিন্তু যাতে আমাদের এই সুযোগটা রয়েছে যে আমরা ঘরে বসে এই কাজকর্মগুলো করতে পারবো, তারা যাতে এই অপরচুনিটি নেই। তার কারণ আমাদের সচেতনতাই হয়তো পারে কিছু মানুষের জীবন বাঁচাতে এবং আমাদেরও জীবন বাঁচাতে, রাইট? তাহলে চলো আমরা আজকে পড়ায় শুরু করে দেই। অবরোহ অনুমান, এটা আমাদের লজিক ফার্স্ট পেপার বইয়ের ষষ্ঠ অধ্যায়। সো চ্যাপ্টারটা শুরু করতে হলে অবশ্যই আমাদের আগে অবরোহ অনুমানটা কি জিনিস আমাদের বুঝতে হবে। আসলে অনুমান বা যুক্তিবাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটাকে ব্যবহার করি সেটাকে বলি অনুমান। যেমন যে কোনো আমরা ধরো দৈনন্দিন জীবনে যত সব বাক্য ব্যবহার করি, প্রত্যেকটি কোনো না কোনো অ্যাঙ্গেলে কিন্তু একটা যুক্তিবাক্য, তাই না? কারণ আমাদের প্রত্যেকটি কথার পেছনে কিন্তু লজিক কাজ করে। ধরো আমি বললাম যে তোমরা বিভিন্ন ফিলোসফার বা দার্শনিকের নাম জানো। যদি আমি বললাম যে সক্রেটিস জ্ঞানী, আমি বললাম প্লেটো জ্ঞানী, অ্যারিস্টটল জ্ঞানী, এবং এই তিনটি বাক্য বলার পর আমি সিদ্ধান্তে আসলাম যে তার মানে সব দার্শনিকরাই জ্ঞানী। এখানে যেটা আমি তৈরি করেছি, এখানে একটা যুক্তি বাক্য তৈরি করেছি, তাই না? আমরা তিনটা আলাদা আলাদা দার্শনিকের পরিচয় ঘেটে দেখলাম যে তারা সবাই জ্ঞানী মানুষ ছিলেন, এবং সেখান থেকে আমাদের ধারণা করে নিলাম আমাদের সব দার্শনিকরাই তার মানে জ্ঞানী হবে। এখানে আমরা যে ধরনের পদ্ধতি ব্যবহার করে যুক্তি বাক্যটা তৈরি করেছি, এটাকে বলা হয় আরোহ অনুমান পদ্ধতি। আরোহ অনুমানটা কি জিনিস? যখন আমরা আমাদের যুক্তিবাক্য তৈরি করার জন্য যে ধারণাগুলো ব্যবহার করব এবং পরবর্তীতে ওই ধারণাকে ছাপিয়ে নতুন আরেকটা সিদ্ধান্তে আসব, তখন সেটাকে বলা হয় আরোহ অনুমান। অর্থাৎ আমরা কয়েকটা ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করে ওই জিনিসের বাইরেও আরো কি শিখতে পারছি। এই পদ্ধতিটার বিপরীত পদ্ধতি হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমানটা যেভাবে আমরা আরোহ অনুমানে আরো নতুন কিছু শেখার জন্য বা আরো নতুন কোনো সিদ্ধান্তে আসার জন্য আরোহ অনুমান পদ্ধতিটা ব্যবহার করি, অবরোহ অনুমান পদ্ধতিতে আমরা আসলে যা ব্যবহার করছি তার চেয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, ধরলাম যে সকল অধ্যাপক শিক্ষিত, তাই না? এটা হচ্ছে একটা যুক্তি বাক্য। এখন এখান থেকে আমরা আর কি কি, ধরো আমরা যদি অবরোহ অনুমান পদ্ধতি ব্যবহার করি, তাহলে আমরা নতুন একটা যুক্তি বাক্য তৈরি করতে পারবো। সেটা হবে এরকম, সেটা হচ্ছে কিছু শিক্ষিত মানুষ অধ্যাপক। ওকে, তার মানে দেখো আমরা এই যে প্রথম যে বাক্যটা ব্যবহার করেছিলাম এবং সেখানে অবরোহ অনুমান পদ্ধতি ব্যবহার করে আমরা নতুন যে যুক্তি বাক্যটা তৈরি করলাম, এই যুক্তি বাক্যে আমরা নতুন কিছু শিখতে পারছি না।
সকল অধ্যাপক যখন শিক্ষিত আমরা বলছি, তখন আসলে এই বাক্যের মধ্যে এটা ইমপ্লাইডলি বলা থাকে যে কিছু পরিমাণে শিক্ষিত মানুষ, তার মানে অধ্যাপক তারা হতে পারেন। অর্থাৎ আমরা দেখো প্রথমে যখন আরোহ অনুমান পদ্ধতিটা ব্যবহার করেছিলাম, তখন কিন্তু আমরা একটা নতুন কিছু শিখেছিলাম, যে আমরা বলেছিলাম প্লেটো জ্ঞানী, আমরা বলেছিলাম অ্যারিস্টটল জ্ঞানী, তোমার সক্রেটিস জ্ঞানী। সেখান থেকে আমরা সিদ্ধান্তে এসেছিলাম সকল দার্শনিকই জ্ঞানী, তাই না? এখানে কিন্তু আমরা একটা নতুন সিদ্ধান্ত পেয়েছিলাম, কিন্তু এইখানে আমরা আবদ্ধ আছি আমাদের প্রথম যুক্তিবাক্যের মধ্যেই। সেখান থেকে একটু স্লাইটলি চেঞ্জ করে আমরা যেটা পেয়েছি সেটা আসলে আমাদের এই যুক্তিবাক্যকে কোনোভাবে ছাপিয়ে যায় না। এটাকে বলা হয় অবরোহ অনুমান পদ্ধতি। তার মানে অবরোহ অনুমান পদ্ধতিতে আমরা কি পাই? আমরা পাই প্রথম যে যুক্তিবাক্যটা ব্যবহার করে, যুক্তিবাক্য 1 বা অনুমান 1, এটাকে ব্যবহার করে আমরা যখন দ্বিতীয় যুক্তিবাক্যে যাব, যুক্তিবাক্য 2, এই 1 এবং 2 নাম্বার বাক্যটির মধ্যে পার্থক্য হবে এটাই যে 2 নাম্বার বাক্যটা 1 নাম্বার বাক্যকে ছাপিয়ে যাবে না, হয় এটা সমান থাকবে কিংবা এটার চেয়ে কিছুটা ছোট হয়ে আসবে। যেমন আমরা উদাহরণ হিসাবে কিন্তু দেখেছি যে আমাদের ছোট হয়ে আসার উদাহরণ সেটা হচ্ছে গিয়ে কিছু অধ্যাপক বিষয় অধ্যাপক, তাই না? ওইটা কিন্তু আমরা পাল্টিয়ে দিয়েছি। আর যদি আমরা সমানের কথা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছিলাম যে যুক্তিবাক্যটা একটা আরেকটা সমানও হতে পারে। এই সমান যুক্তিবাক্য বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ধরো আমরা যদি বলি যে সকল জীব মরণশীল, তাই না? এটাকে উল্টায় যদি আমরা দ্বিতীয় যুক্তিবাক্যে চলে আসি, ধরো আমাদের যুক্তিবাক্য 1 হচ্ছে সকল জীব মরণশীল, এটাকে একটু পাল্টে আমরা দ্বিতীয় যুক্তিবাক্যে যদি আসি যে সকল মরণশীল প্রাণী বা সকল মরণশীলেরা হয় জীব, তাই না? তার মানে কিন্তু আমরা একটা সমান চিহ্ন দিয়ে এই জিনিসটাকে বোঝাতে পারছি যে এক পাশে যদি আমি জীব লিখি আর আরেক পাশে যদি আমি মরণশীল লিখি, তাহলে আমার বাক্যটা ভুল হবে না, তাই না? তার মানে অবরোহ অনুমান ব্যবহার করে যখন আমরা যুক্তিবাক্য তৈরি করি, তখন দুটো ঘটনা ঘটে। প্রথম মানে যেটাকে ব্যবহার করে আমরা যুক্তিবাক্য তৈরি করছি, তৈরি হওয়া বাক্যটা তার চেয়ে কম ব্যাপক অর্থ প্রকাশ করতে পারে কিংবা তার সমান ব্যাপক অর্থ প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে আরোহমূলক অনুমানের চেয়ে অবরোহমূলক অনুমানের পার্থক্য। আর এই কারণে হচ্ছে তোমার আরোহমূলক অনুমানকে অনেক যুক্তিবিদরা প্রকৃত অনুমান বললেও অবরোহ অনুমানকে বলে না। তার কারণ তাদের ধারণা বা তারা এই যুক্তিটা দেয় যে এখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি না, যেটা আমরা ব্যবহার করেছি ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলার চেষ্টা করছি। তো আমাদের এই অধ্যায়টার একটা মজার বিষয় হচ্ছে এখানে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। যেমন তোমরা জানো এ, ই, আই, ও এগুলো দিয়ে আমরা অনেক যুক্তিবাক্য তৈরি করার চেষ্টা করেছি, তাই না? এগুলো হচ্ছে বোঝার সুবিধা। আমরা ওই কঠিন জায়গাটাতে চলে যাব, যে জায়গাটা আমি বুঝতে পেরেছি তোমাদের কাছে কঠিন লাগছিল। তবে তার আগে একটু দেখে নেই তোমরা কে কে আমাদের সাথে আছো। কে? সানজিদিনা জামান, ও আমার গত ক্লাসেও ছিল এবং ও খুবই এনথুজিয়াস্টিক একজন লজিকের স্টুডেন্ট। থ্যাংক ইউ আপু আজকেও আমাদের সাথে থাকার জন্য। সাদিয়া কুদ্দুস আমার স্টুডেন্টও, থ্যাংক ইউ তোমাকেও সাথে থাকার জন্য। ঢাকা কলেজের একজন আছে মুত্তাকিন, গ্রেগরি কলেজ অ্যান্ড স্কুল, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তোমাদের ক্লাসটা এগিয়ে নেওয়ার সময় যেখানে যেখানে সমস্যা হচ্ছে বা যে জায়গাটা তোমরা চাচ্ছ যে আমি একটু রিপিট করে আরেকবার বুঝিয়ে বলি, সেখানে বলতে জাস্ট দ্বিধাবোধ করো না। ওকে, আচ্ছা। অবরোহমূলক অনুমান কি, এটা হচ্ছে কি আমরা শিখে ফেলেছিলাম। এখন আমরা দেখব যে অবরোহমূলক অনুমান আসলে কি কিভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অমাধ্যম অনুমান, ওকে, আরেকটা হচ্ছে মাধ্যম অনুমান। এই দুটো জিনিসের মধ্যে
একটু পার্থক্য আছে, আমরা এই পার্থক্যগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। অমাধ্যম অনুমানে প্রথম যে অনুমানটা আমাদের, সেটা হচ্ছে আমরা একটা আশ্রয় বাক্য থেকেই আমাদের নতুন আশ্রয় বাক্যটা তৈরি করার চেষ্টা করি। মানে একটা যুক্তি বাক্য থেকে আরেকটা নতুন যুক্তি বাক্য তৈরি করার চেষ্টা করি। আমরা যখন উদাহরণ হিসাবে বলেছিলাম যে সকল অধ্যাপক হয় উচ্চশিক্ষিত, তাই না? এই উদাহরণটা থেকে আমরা আরেকটা অনুমান করেছিলাম যে তার মানে কিছু উচ্চশিক্ষিত মানুষ তারা হচ্ছেন অধ্যাপক। এই যে দেখো, একটা বাক্য থেকে আমরা পরবর্তী বাক্যে কিন্তু চলে গিয়েছি যে সকল অধ্যাপকই হন উচ্চশিক্ষিত, এবং তার পরবর্তীতে একটা আশ্রয় বাক্যকে কাজে লাগিয়ে আমাদের নতুন আশ্রয় বাক্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে সকল উচ্চশিক্ষিত কিছু উচ্চশিক্ষিত মানুষ হচ্ছেন অধ্যাপক। এটাকে আমরা বলছি অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান এটার বিপরীত, মানে সেখানে আমরা একটি যুক্তি বাক্য ব্যবহার না করে আমরা ব্যবহার করি কয়েকটি যুক্তি বাক্য। যেমন এখানে যদি আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, উদাহরণ হিসেবে বলি, এটা একটু লিখি আমরা, বুঝতে সুবিধা হবে। ধরো সকল মানুষ মরণশীল, এবং তারপরে আমরা যেহেতু দর্শন বা লজিকটা কিন্তু অনেকটা দর্শন কেন্দ্রিক পড়াশোনা, আমরা এখানে দার্শনিকের একটা উদাহরণ দেই। যদি আমরা বলি সকল দার্শনিক মানুষ, তার মানে দেখো সকল মানুষ মরণশীল হচ্ছে, আবার সকল দার্শনিককে আমরা মানুষ বলছি। তাহলে এই দুটো জায়গার কানেক্ট যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের আশ্রয় বাক্য কিন্তু আমরা এটা বলতে পারি, তাহলে সকল দার্শনিক মরণশীল। আমার বোর্ডে লেখা খুব খারাপ, সরি। আচ্ছা, তাহলে আমরা দেখো দুটি আশ্রয় বাক্য পরপর ব্যবহার করে তৃতীয় আশ্রয় বাক্যটা তৈরি করেছি, তাই না? প্রথমে আমরা পেয়েছি যে সকল মানুষ মরণশীল, তারপরে আমরা প্রমাণ করেছি সকল দার্শনিকই মানুষ। যেহেতু সকল দার্শনিক মানুষ এবং সকল মানুষ মরণশীল, তাই সকল দার্শনিক মরণশীল। এখানে তার মানে যেহেতু আমরা একাধিক বাক্য তৈরি করছি, তাই এটাকে বলছে একটা মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান এখানে কেন বলছে, তার কারণ দেখো আমরা একদম সর্বশেষ অনুমানটাতে যাওয়ার জন্য কিন্তু এই যে সেকেন্ড যে অনুমানটা আছে এটার উপর অনেকটা নির্ভর করছি। এই বাক্যটা না থাকলে কিন্তু আমাদের এই বাক্যটা তৈরি হওয়া টাফ। এটা হচ্ছে আরোহ অনুমানের প্রকারভেদ। প্রথম প্রকারভেদটা যখন আমরা দেখেছি অমাধ্যম অনুমান, অর্থাৎ একটা আশ্রয় বাক্য ব্যবহার করে নতুন আশ্রয় বাক্য তৈরি করা, এটার আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। ওকে, এই প্রকারভেদের মধ্যে তোমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রকারভেদটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার কারণ 10টি প্রকারভেদ একসাথে কভার করা আসলে সম্ভব না। তাহলে আমরা অমাধ্যম অনুমানের যদি প্রকারভেদ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টা কভার করি, তাহলে আজকে আমরা পাবো প্রথমটা হচ্ছে আবর্তন পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে প্রতি আবর্তন, অর্থাৎ আবর্তনের আগে একটা প্রতি লাগবে, এবং তৃতীয়টা হচ্ছে তোমার প্রতিবর্তন। আচ্ছা, তাহলে এই তিনটা ভিন্ন ভিন্ন অমাধ্যম আরোহ পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা না শিখলে আসলে এই তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতি আমাদের পক্ষে বোঝা একটু কঠিন, সেটা আমরা একটু শিখে নিব। তোমরা মনে হয় অনুমান করতে পারছো কি জিনিস, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আমরা সংকেত ব্যবহার করে যুক্তি বাক্যের একটা তোমার কি বলবো ইন্ডিকেশন দেই, সে সংকেতগুলা এক একটা সংকেত দ্বারা আসলে কি বোঝায়। ওকে, আচ্ছা, প্রথম সংকেতটা হচ্ছে এ। তার আগে একটা ছক আমরা করে ফেলি।
তোমরা যেহেতু ষষ্ঠ অধ্যায় আমি করছি, তোমরা সার্বিক যুক্তি বাক্য কি এবং বিশেষ যুক্তি বাক্য কি এই জিনিসগুলো আগে থেকেই তোমরা জানো বলে আমি মনে করছি। কিন্তু যদি না জানো তাহলে সমস্যা নেই, আজকের ক্লাসে এই আলোচনা থেকেও কিন্তু অনেকটা শিখে ফেলতে পারবে যে সার্বিক যুক্তি বাক্য এবং বিশেষ যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য কি। ওকে, তার মানে দেখো আমরা আমাদের এখানে রো এবং কলাম দিয়ে আমরা এখানে প্রথম রোতে লিখেছি যে সদর্থক মানে হ্যাঁ বোধক, দ্বিতীয় রোতে লিখেছি নয়অর্থক মানে না বোধক। এই যে সদর্থক এবং নয়অর্থক দিয়ে আমরা কয়েকটা চিহ্ন প্রকাশ করব, এর মধ্যে আবার ভাগ রয়েছে, একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। এখানে আমাদের একটু জানা দরকার যে সার্বিক যুক্তি বাক্য কি আর বিশেষ যুক্তি বাক্য কি, তাই না? সার্বিক যুক্তি বাক্য হচ্ছে সেটা যে যুক্তি বাক্য দিয়ে আমরা যে জাতিটা সম্পর্কে বলছি সেই পুরো জাতিটাকে কাভার করি, ঠিক আছে? যখন আমরা বলি সকল মানুষ হয় মরণশীল, তখন কিন্তু আমরা পুরো মানুষ জাতিটাকে কাভার করছি, তাই না? প্রত্যেকটা মানুষ, মানব জাতির মধ্যে যতগুলো মানুষ রয়েছে তারা সবাই মরণশীল। তার মানে এই যুক্তি বাক্যটা সার্বিক যুক্তি বাক্যের মধ্যে পড়বে। আর বিশেষ যুক্তি বাক্য হচ্ছে যখন আমরা যে জাতিটা নিয়ে কথা বলছি সেই জাতিটার কিছু অংশের পরিচয় দিচ্ছি, অর্থাৎ পুরো জাতিটা আমাদের যুক্তি বাক্যের মধ্যে আসছে। যেমন যখন আমরা বলেছিলাম কিছু শিক্ষিত লোক বা কিছু উচ্চশিক্ষিত লোক হয় অধ্যাপক, তখন কিন্তু আমরা এই উচ্চশিক্ষিত জাতিটার মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়েছি। কোন কয়েকজন? যারা অধ্যাপক, তাদের পরিচয় আমরা দিয়েছি, তাই না? তার মানে ওটা হবে একটা বিশেষ যুক্তি বাক্য। এটাই হচ্ছে সার্বিক যুক্তি বাক্য আর বিশেষ যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, আর সদর্থক মানে হ্যাঁ বোধক, নয়অর্থক মানে না বোধক। এই ইয়াটার মধ্যে, চারটার মধ্যে আমি এখানে কয়েকটা সংকেত লিখছি। প্রথম সংকেতটা হচ্ছে এ। এখানে লেখা মানে এ একই সাথে সার্বিক এবং একই সাথে সদর্থক যুক্তি বাক্য প্রকাশ করে, এ সংকেতটা। এরপরে আমি লিখব ই। ই সংকেতটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে এটি সার্বিক অর্থ প্রকাশ করলেও এটি নয়অর্থক অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যুক্তি বাক্য দিয়ে যখন আমরা কিছু বলবো তখন এটা কোনো জাতির সার্বিক পরিচয় দিলেও সেটাকে না বোধক হতে হবে। যেমন ধরো এ বাক্যের ক্ষেত্রে আমরা বললাম সকল মানুষ মরণশীল, এর মানে সকল মানুষের পরিচয় আমরা দিচ্ছি, আবার আমাদের বাক্যটাও হ্যাঁ বোধক, মরণশীল, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য, এটাকে আমরা এ দিয়ে পরবর্তীতে প্রকাশ করে থাকবো। আবার এই বাক্যটাকে উল্টে যদি আমরা নয়অর্থকে আনতে চাই তাহলে কি হবে? কোনো মানুষই অমরণশীল না, তাই না? তার মানে তখন এটা হয়ে যাবে না বোধক, আবার এটা কিন্তু সার্বিক, তাই না? এর অর্থ এটা হচ্ছে নয়অর্থক সার্বিক যুক্তিবাক্য। পরবর্তীতে এর পরিচয় আমরা এভাবে প্রকাশ করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আই। আই সদর্থক হলেও এটা হচ্ছে বিশেষ অর্থে বা বিশেষ যুক্তিবাক্য তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি যে আমাদের রাজনীতিবিদরা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, তাই না? দেখো বিষয়টা হচ্ছে তারা অনেকে ব্যবসায়ী, আবার অনেকে কিন্তু নন। তাহলে আমরা যদি বলি এটা যে কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, বা এটাকে যদি উল্টিয়ে দিই যে কিছু ব্যবসায়ী তারা রাজনীতি করেন বা তারা হচ্ছেন রাজনীতিবিদ, তখন কিন্তু দেখো আমরা রাজনীতিবিদদের মধ্যে কিছু মানুষকে ব্যবসায়ী বলছি বা ব্যবসায়ীদের মধ্যে কিছু মানুষকে আমরা রাজনীতিবিদ বলছি, অর্থাৎ পুরো জাতিটাকে আমরা কাভার করে দিই। এটা বিশেষ যুক্তিবাক্যের অন্তর্গত হবে। এরকম বিশেষ যুক্তিবাক্য কিন্তু না বোধক আরেকটি হচ্ছে ও। এই ওটা তোমার একই সাথে বিশেষ মানে পুরো জাতিটাকে কাভার করবে না, আবার একই সাথে একটা না বোধক অর্থ প্রকাশ করবে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে
কিছু মানুষ আশাবাদী নয়, বা কিছু মানুষ নয় আশাবাদী। ঠিক আছে, তার মানে দেখো মানুষের মধ্যে পুরো জাতিটাকে কিন্তু আমরা এখানে বুঝিয়ে নিই, আমরা বলতে চাইছি কিছু মানুষ, তখন এটা বিশেষের মধ্যে ঢুকে গেল। আবার আমরা বলছি তারা আশাবাদী নয়, যেহেতু তারা নয় তখন এটা নয় অর্থক অর্থ প্রকাশ করলো। তোমরা যদি মানে ষষ্ঠ অধ্যায়টা ভালো করে বুঝতে চাও বা মনে রাখতে চাও, এই চারটা একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, কারণ এখানে আমি কিন্তু শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য এই চারটা লিখিনি। ওকে, এই চারটা হচ্ছে তোমার একদম পরবর্তী যুক্তিবিদ্যার যতগুলো ক্লাসে এই এ, ই, আই বা ও ব্যবহার করা হবে, ততবারই কিন্তু এ দ্বারা আমি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বুঝাবো, ই দ্বারা বোঝাবো সার্বিক নয়অর্থক যুক্তিবাক্য বা নাবোধক, আই দ্বারা বিশেষ হ্যাঁ বোধক যুক্তিবাক্য, আর ও দ্বারা বিশেষ নাবোধক যুক্তিবাক্য বোঝাবো। ঠিক আছে, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষা তো এগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, যে এ থেকে এ যুক্তিবাক্য থেকে আই যুক্তিবাক্যে যাওয়া যায় কিনা, আই যুক্তিবাক্য থেকে ই যুক্তিবাক্যে আসা যায় কিনা, ই থেকে ওতে আসা যায় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বারবার হয়। আবার তোমাদের কোন একটা বাক্য দিয়ে বলতে পারে, যেমন লাস্টে যে উদাহরণটা দিলাম যে কিছু মানুষ আশাবাদী নয়, এটা পরীক্ষায় দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের যুক্তিবাক্য, বা এটা ধরো তোমার একটা অপশন দিল, এটা এ ধরনের যুক্তিবাক্য না আই নাকি ই নাকি ও, তখন কিন্তু এটা অ্যান্সার করতে পারতে হবে, তাই না? তার মানে এই চারটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথার মধ্যে রাখো। ওকে, তাহলে আমরা চলে যাই যে আমরা অমাধ্যম অনুমানের যে প্রথম প্রকারভেদটা, সেখান থেকে আজকে আমরা কি শিখি? আবর্তন। অমাধ্যম অনুমানের প্রথম প্রকারভেদটা হচ্ছে আবর্তন, বা এটাকে আমরা ইংরেজিতে বলি কনভার্সন। আচ্ছা, এটা দ্বারা আমরা আসলে এই যুক্তিবাক্যটা আমরা কিভাবে তৈরি করি আবর্তন পদ্ধতিতে, সেটা হচ্ছে আমরা একটি যুক্তিবাক্য থেকে নতুন আরেকটি যুক্তিবাক্য তৈরি করব। এটাই কিন্তু অমাধ্যম পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, এই বৈশিষ্ট্য বারেও এমন কি বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা আবর্তন অমাধ্যম পদ্ধতি বলছি। সেটা হচ্ছে আমরা যে বাক্য থেকে নতুন আরেকটা যুক্তিবাক্য তৈরি করব, সেই নতুন যুক্তিবাক্যে আমরা পুরনো যুক্তিবাক্যের গুণগুলোর পরিবর্তন করব না। কথাটা কঠিন মনে হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলে বুঝাই। ধরো সকল শিক্ষক জ্ঞানী। ওকে, এটাকে আমি ধরো কনভার্ট করতে চাই, বা এখান থেকে আমি নতুন যুক্তিবাক্য তৈরি করতে চাই, তাহলে এটাকে আমি কিভাবে বাক্য তৈরি করতে পারবো? আমি কিন্তু যদি বলি যে সকল জ্ঞানী মানুষ হয় শিক্ষক, তাহলে কি বাক্যটা ঠিক হবে? না, এটা কিন্তু আমাদের কমন সেন্সই বলছে যে আমাদের বাক্যটা ঠিক নেই, কারণ সকল জ্ঞানী মানুষই কিন্তু শিক্ষকতার পেশায় নেই। কিন্তু আমরা এটা বলতে পারি যে কিছু জ্ঞানী মানুষ হন শিক্ষক, তাই না? আমাদের যুক্তি বাক্যটা এরকম হতে পারে। অর্থাৎ দেখো আমরা গুণের পরিবর্তন করিনি। গুণের পরিবর্তনটা কি? গুণ এখানে আমাদের প্রথম বাক্যে ছিল জ্ঞানী হওয়াটা, তাই না? এটাকে কেন্দ্র করে আমরা বাক্যটা তৈরি করেছি। অর্থাৎ এটার পরিবর্তন না করে বা বাক্যের অর্থ পরিবর্তন না করে আমরা কিন্তু যখন একটা যুক্তি বাক্য তৈরি করি তখন সেটাকে আমরা বলি আবর্তন পদ্ধতির যুক্তি বাক্য। এটা হচ্ছে অমাধ্যম আবর্তন। এই আবর্তন পদ্ধতির মধ্যে আবার তোমার ভাগ আছে, যে মানে ঠিক ভাগ না, আমরা যে চারটা ভিন্ন ভিন্ন এ, ই, আই এবং ও, এই চারটা বিশেষ সংকেত দিয়ে আমরা যে চারটা বিশেষ ধরনের যুক্তিবাক্যের কথা বলেছিলাম, একটা থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায় এটা আমরা আবর্তন পদ্ধতির মধ্যে আলোচনা করব। যেমন আমরা যে উদাহরণটা লিখে রেখেছি এটা দিয়ে আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে
সকল শিক্ষক হন জ্ঞানী। এটা কি ধরনের যুক্তিবাক্য বলতো? এটা একই সাথে সার্বিক মানে এ এবং একই সাথে সদর্থক, রাইট? তার মানে এটা হচ্ছে একটা এ ধরনের যুক্তিবাক্য, এটাকে এ দিয়ে প্রকাশ করতে হবে। এটাকে পাল্টে আমরা কি লিখলাম? কিছু জ্ঞানী লোক হন শিক্ষক, রাইট? এখন আমরা একটু মনে করার চেষ্টা করি যে আমাদের এর নিচে ছিল ই এবং ইও সার্বিক যুক্তিবাক্য অংশ, কিন্তু আমরা যখন বাক্যটা পাল্টে ফেললাম মানে নতুন যুক্তিবাক্য তৈরি করলাম, তখন কিন্তু আমরা পুরো জাতিটাকে অ্যাড্রেস করিনি। আমরা কিন্তু বলিনি জ্ঞানী, জ্ঞানী লোক হন শিক্ষক, মানে আমরা জ্ঞানীদের মধ্যে কিছু কিছু মানুষকে বেছে নিয়েছি। তার মানে এটা ই নয়, এটা সার্বিক না। এইখানে ছিল আই এবং ও হচ্ছে বিশেষ যুক্তিবাক্যের অন্তর্গত, তাই না? এই আই এর মধ্যে আবার আই ছিল হচ্ছে তোমার নয়অর্থক, মানে এটা ছিল না বোধক। আই যদি নয়অর্থক হয়ে থাকে, আমাদের এই বাক্যটাকে নয়অর্থক আমরা বলেছি কিছু জ্ঞানী হন শিক্ষক। এটা কিন্তু হ্যাঁ বোধক একটা বাক্য, এখানে কিন্তু না বোধকের কোনো ব্যাপারই নেই। তার মানে এটা এই বাক্যটা আইও না। এই বাক্যটা হচ্ছে সরি আমি এটা উল্টা বলেছি, ও ছিল হচ্ছে নয়অর্থক মানে না বোধক। এই বাক্যটা কোনোভাবে ওর মধ্যে যাচ্ছে না, যেহেতু এখানে না বোধকের কোনো ব্যাপার নেই। আর এটা ছিল সদর্থক মানে হ্যাঁ বোধক। তার মানে এই দুটো জিনিসকে এক্সক্লুড করে দিয়ে আমরা দেখলাম যে এ এবং আই এর মধ্যে এখানে একটা বিনিময় হয়েছে। এ থেকে আমরা আই মূলক বাক্য তৈরি করেছি, তাই না? সদর্থক সার্বিক থেকে আমরা এসেছি বিশেষ সদর্থকে। শুধুমাত্র যে এ থেকে আমরা আই এ যেতে পারবো বিষয়টা এরকম না, বা এভাবেই যে শুধুমাত্র আবর্তন করা যায় বিষয়টা এরকমও না। আরো অনেকভাবে কিন্তু আবর্তন করা সম্ভব। এ থেকে আই এ যাওয়া এটা একটা রুল, যে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে এ মূলক বাক্য থেকে আমরা আবর্তনের ক্ষেত্রে কোন ধরনের বাক্যে যেতে পারি। তখন উত্তরটা কিন্তু হবে আই, অর্থাৎ আবর্তন পদ্ধতি ব্যবহার করে আমরা এ থেকে শুধুমাত্র আই এ যেতে পারি। আমরা ইতেও যেতে পারবো না, আমরা ওতেও যেতে পারবো না। ওকে, আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে বাক্যটা যদি এ মূলক না হয়ে থাকে, এটা যদি আই মূলক বাক্য হয় বা ই মূলক যদি বাক্য হয়, তাহলে আমরা কোন ধরনের বাক্যে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটা আমরা ই মূলক বাক্য খুঁজে বের করি। ই মূলক বাক্যের বৈশিষ্ট্য কি ছিল? এটা একই সাথে হবে সার্বিক এবং একই সাথে হবে নাবোধক, তাই না? তাহলে ধরো একটা উদাহরণ দিই আমরা। কোনো মানুষ নন দেবতা। ওকে, তার মানে দেখো এই বাক্যটা হচ্ছে ই মূলক বাক্য। কারণ কি? কোনো মানুষ অর্থাৎ মানব জাতির সব মানুষকে কিন্তু আমি এর মধ্যে বুঝিয়েছি, তাই না? যেহেতু সবাইকে বুঝিয়েছি তার মানে এটা সার্বিক, এবং যেহেতু এটা না বোধক নন, তার মানে সার্বিক নয়অর্থক হওয়ার কারণে এটি হচ্ছে ইমূলক বাক্য। এবং ইমূলক বাক্য থেকে আমরা কোন ধরনের বাক্যে এখন ট্রান্সফার করতে পারি এটা হচ্ছে আমাদের দেখতে হবে। ওকে, ইমূলক বাক্য থেকে একটু আমরা চিন্তা করি যে এটাকে আমরা আর কিভাবে প্রকাশ করতে পারি। আমি তোমাদের এখানে একটু সাবধান করে দিই যে আমরা এই যুক্তি বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করব যে শব্দগুলো আসলে আমরা বাস্তবে খুব একটা ব্যবহার করি না। যেমন ধরো অদেবতা, ঠিক আছে, বা না দেবতা, এই ধরনের বাক্যগুলো কিন্তু আসলে বাস্তবে ব্যবহার করা হয় না। তো এই বাক্যগুলো আমরা যুক্তি বাক্যে এই কারণে ব্যবহার করি যে আমাদের যাতে সাংকেতিক বিষয়গুলো বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি লিখি সব মানুষ
অদেবতা, ঠিক আছে, বা আমরা যদি না দেবতা দেখতে পারতাম সেটা হতো, ঠিক আছে। তার মানে এই জায়গায় কি আসলো, আমরা দেখলাম যে এই যে অদেবতা শব্দটা আমরা ব্যবহার করেছি, এটাকে কিন্তু আমরা নেগেটিভ বলতে হবে আমাদেরকে, কারণ এখানে দেবতার আগে আমরা একটা অ লাগিয়েছি, ঠিক আছে। এই যে আমরা অটা লাগিয়েছি, এটার কারণে এটা নেগেটিভই থেকে গেল। এবং এখানে আমরা বলেছি সব মানুষ, কোনো মানুষ এবং সব মানুষ দুটি আসলে সার্বিকের মধ্যে থেকে গেল। মানুষ দুটাকে আমরা পুরো মানুষ জাতিকে বুঝাচ্ছি। তার মানে দেখা গেল যে আমরা বাক্যটার মধ্যে তেমন কোনো চেঞ্জ করিনি, বা চেঞ্জ যদিও বা আমরা করে থাকি, আমরা কিন্তু ই মূলক বাক্য থেকে সরে যাইনি। তার মানে আমাদের এখানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা ই থেকে শুধুমাত্র ই মূলক বাক্যই আবার তৈরি করতে পারবো। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের আসলে নয়অর্থক বাক্য যদি হয়ে থাকে, মানে নাবোধক বাক্য যদি হয়ে থাকে, সেখান থেকে আমাদের আবার নাবোধক বাক্যে ফিরে আসতে হয়। এটা হচ্ছে যুক্তি বাক্যের একটা, বা যুক্তিবিদ্যার হচ্ছে একটা সাধারণ নিয়ম। নাবোধক বাক্য থেকে আমাদের নাবোধক বাক্য তৈরি করতে হবে, হ্যাবোধক বাক্য থেকে আমাদের হ্যাবোধক বাক্য তৈরি করতে হবে। যেহেতু আমরা নাবোধক থেকে নাবোধক তৈরি করছি, তাহলে আমাদের একটা অপশন চলে গেল, অর্থাৎ আমাদের কিন্তু আই হওয়ার বা এ হওয়ার অপশনটা চলে গেল। বাকি থাকলো শুধুমাত্র ও। ওটা হবে না, কারণ ও হচ্ছে গিয়ে তোমার বিশেষ যুক্তি বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো ই থেকে শুধুমাত্র আমরা ইতেই কনভার্ট করতে পারবো। তোমরা হচ্ছে গিয়ে আমরা যদি এই চার্টটার মতো আরেকটা চার্ট বানাই, তাহলে আমরা দেখতে পারবো এ থেকে কনভার্ট করা যায় শুধুমাত্র আইতে, ই থেকে কনভার্ট করা যায় না, ই থেকে শুধুমাত্র ইতেই কনভার্ট করা যায়, বা অন্য কোনোটাতে কনভার্ট করা যায় না, বাকি তিনটাতে। এটা হচ্ছে আরেকটা নিয়ম। এখন আমরা দেখব আইকে আমরা কোথায় কনভার্ট করতে পারি। আইকে আমরা কনভার্ট করতে পারবো, এটা খুব ইন্টারেস্টিং। ধরো আই এর একটা উদাহরণ দেই। কিছু বাঙালি অতিথি পরায়ণ। ওকে, এটা যদি আমরা আমাদের প্রথম যদি যুক্তি বাক্য হয়, তাহলে মানে দেখো এই বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক, আবার এটা একটা সার্বিক যুক্তি বাক্য না, কারণ এখানে আমরা সব বাঙালিকে অ্যাড্রেস করিনি, আমরা বলেছি কিছু বাঙালি, রাইট। যেহেতু আমরা এখানে কিছু বাঙালি দিয়েছি, মানে বাঙালিদের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে আমরা বেছে নিয়েছি, তার মানে এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। এবং বিশেষ যুক্তি বাক্যের মধ্যে কি ছিল, আই, অর্থাৎ এটা হচ্ছে কি একটা আইমূলক যুক্তি বাক্য। এই আইমূলক যুক্তি বাক্য থেকে ইন্টারেস্টিংলি ই এর মতো শুধুমাত্র আইতেই ট্রান্সফার করা যায়। মানে ই থেকে যেরকম আমরা শুধুমাত্র ইতেই থাকি, আই থেকে শুধুমাত্র আমরা আইতেই থাকবো। এটাকে যদি আমরা এপাশ ওপাশ করে দিই, তাহলে একটা নতুন যুক্তি বাক্য হয়ে যাব। যেমন অতিথি পরায়ণ কিছু বাঙালি হয় এই বাক্যটা একটু বোরিং লাগছে, কারণ কিছু বাঙালি অতিথি পরায়ণ কিছু বাঙালি। এটা বাদে যদি আমরা আমাদের আগের উদাহরণে ফিরে যাই, যখন আমরা আইমূলক একটা উদাহরণ দিয়েছিলাম যে কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, এটাকে যদি আমরা উল্টে দেই যে কিছু ব্যবসায়ী হন রাজনীতিবিদ, তার মানে দেখো আমরা আই থেকে পুনরায় আইতে ফিরে গেলাম, তাই না। আমরা হ্যাঁ বোধক বাক্যই তৈরি করছি, আবার সেটা হচ্ছে বিশেষ বিশেষ ধরনের বাক্য, সার্বিক কিন্তু নয়, তাই না। তার মানে এই আমরা যদি সর্বশেষ চার্টটা তৈরি করি, ওটা বোঝানোর পরে আমি সর্বশেষ চার্ট বানিয়ে ফেলবো, তখন আমরা দেখবো যে কোনখান থেকে শুধুমাত্র কোথায় কনভার্ট করা যায়। ওকে, তার মানে আমরা কি দেখলাম, আই থেকে আমরা শুধুমাত্র আইতে ফিরে যেতে পারবো। ওকে, লাস্ট বাকি থাকলো ও। ও কি ধরনের যুক্তি বাক্য, ও হচ্ছে একই সাথে বিশেষ এবং একই সাথে নাবোধক। তার মানে আমাদের একটা আমরা বিশেষ নাবোধক বাক্য বের করি। যেমন আমরা দেই
কিছু মানুষ নয় সৎ। ওকে, তার মানে দেখো আমরা মানুষের মধ্যে একটা বিশেষ অংশকে অ্যাড্রেস করছি, আবার এটাকে নাবোধক বাক্যে আমরা কনভার্ট করেছি। তার মানে কিছু মানুষ সৎ নয়। এটাকে আমরা এই বাকি তিনটার মধ্যে কোনখানে নিয়ে যেতে পারবো? একটা সমস্যা হচ্ছে যে একে এখানে কোনোভাবে নিয়ে আসা যাবে না, কারণ এ মানে সেটা একটা সার্বিক যুক্তিবাক্য হতে হবে। এবং কিছু মানুষ, যেহেতু আমরা একটা বিশেষ জাতিকে এখানে অ্যাড্রেস করছি, তাই এখানে এতে ফিরে যাওয়া যাবে না। আবার যেহেতু এটা নাবোধক বাক্য, তার মানে এখানে আমাদের নাবোধক বাক্যই তৈরি করতে হবে, এবং নাবোধক আছে এখানে শুধুমাত্র ই, রাইট? ই যদি শুধুমাত্র নাবোধক হয়, ইর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ই হচ্ছে সার্বিক যুক্তি বাক্য তৈরি করে, এটা হচ্ছে এর মতোই। তার মানে এও যদি না হয়, ইও যদি না হয়, আইও যদি না হয়, তাহলে এটা বাকিটা কি থাকলো? ও, ও নিজে, তাই না? তার মানে আমরা ওকে ওতে কনভার্ট করতে পারি বলে মনে হতে পারে, তাই না? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওকে ওতেও কনভার্ট করা যাবে না, ওকে আমরা কিছুতেই কনভার্ট করতে পারবো না। এটার কোনো আবর্তন করাই সম্ভব নয়। আমরা আবর্তনের সংজ্ঞাটা কি শিখেছিলাম? আবর্তনের সংজ্ঞাটা আমরা এরকম দিয়েছিলাম যে আমরা গুণের পরিবর্তন করব না, তাই না? গুণের পরিবর্তন না করে আমরা কি করতে পারি সেটা আমাদের দেখতে হবে। কিন্তু কথা হচ্ছে গুণের পরিবর্তন না করে আমরা এই বাক্যটার পরিবর্তন করতে পারবো না। এই যে গুণের পরিবর্তন যদি আমরা এখানে অসৎ যদি নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু তোমার গুণের একটা পরিবর্তন হবে, ঠিক আছে? বা এখানে সার্বিকে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে এটা এ বা ই এর মধ্যে ঢুকে যাবে। তার মানে যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী আমরা এটাকে কিছুতেই পরিবর্তন কিন্তু করতে পারছি না। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা আবর্তনের 4টি সংকেত দ্বারা কে কোথায় কনভার্ট হতে পারে এটা কিন্তু শিখেছি, তাই না? এখন আমি একটু এটা আরেকবার পুরোটা আরেকবার লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এ থেকে শুধুমাত্র কনভার্ট করতে পারবো আইতে। ওকে, ই থেকে কনভার্ট করতে পারবো শুধুমাত্র ইতে। আবার আই থেকে কনভার্ট করতে পারবো শুধুমাত্র আইতে। আর ও থেকে এটা হচ্ছে নট পসিবল, মানে এখানে আবর্তন পদ্ধতিতে কোনো কনভার্ট করা যাবে না। এই চারটা তোমরা একটু মাথার মধ্যে রাখো যে আবর্তন পদ্ধতিতে আমরা সার্বিক হ্যাবোধক বাক্য থেকে বিশেষ হ্যাবোধক বাক্যতে যেতে পারবো, আর সার্বিক নাবোধক বাক্য থেকে সার্বিক নাবোধক বাক্যে আমাদের থাকতে হবে, বিশেষ নাবোধক বাক্য থেকে আমাদের বিশেষ নাবোধক বাক্যেই থাকতে হবে। আর যদি এটা হয় ও, অর্থাৎ এটা বিশেষ নাবোধক বাক্য, ঠিক আছে, তাহলে আমাদের এটা আবর্তন করাই পসিবল না। এটা হচ্ছে আবর্তনের নিয়ম। এই আবর্তনের মধ্যে আবার আমাদের দুটো ভাগ আছে, একটাকে আমরা বলছি সরল আবর্তন, আবার আরেকটাকে বলছি অসরল বা অসমান আবর্তন, ঠিক আছে? আমরা এই দুটো একটু সংক্ষেপে দেখে নেই যে সরল আবর্তন বা অসরল আবর্তন দ্বারা কি বুঝাই। সরল আবর্তন এটা বেশ সহজ, একবার বললে তোমরা বুঝতে পারবে যে যখন বা যে আবর্তনে আশ্রয় বাক্য তার সিদ্ধান্তের সমান হয় বা সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের সমান হয়, তখন সেটাকে বলে সরল আবর্তন। যেমন আমরা উদাহরণ হিসাবে বলি যে কোনো মানুষ
নয় দেবতা। তাহলে সেখান থেকে আমরা ধরো আশ্রয় বাক্য তৈরি করলাম, কোন দেবতা নয় মানুষ। তোমাদের পরীক্ষা করার জন্য একটু জিজ্ঞেস করি যে এটা বলো তো আমি কি ধরনের আশ্রয় বাক্য তৈরি করেছি এবং এটা কি ধরনের আশ্রয় বাক্যে কনভার্ট করেছি। চিহ্নগুলো একটু মনে করো তো। একটা ছিল এ, আর একটা ছিল ই, আই এবং ও, তাই না? এটা কিন্তু যেহেতু এটা না বোধক এবং কোনো মানুষ অর্থাৎ পুরো জাতিটাকে কাভার করেছে, তার মানে এটা হচ্ছে একটা আই সূচক বাক্য, সার্বিক নয় অর্থ। ঠিক আছে? এবং এবং তারপরে যখন আমরা কাভার্ট মানে সরি ই সূচক বাক্য অর্থাৎ সার্বিক নয় অর্থ, তারপর যখন আমরা এটা কনভার্ট করেছি তখন কিন্তু আমরা কি শিখেছিলাম, ই থেকে আমরা আবার ইতে ফিরে আসবো, তাই না? তার মানে ই থেকে আমরা আরেকবার ইতে চলে গিয়েছি, কোনো দেবতা নয় মানুষ। দেখো বাক্যটা কিন্তু একই রকম। আমরা এখানে পুরো জাতিটাকে বুঝিয়েছি অর্থাৎ কোনো দেবতা, আবার আমরা এটাকে বলছি যে তারা মানুষ নয়, না বোধক। অর্থাৎ ই থেকে ইতে ফিরে আসা, তার মানে আমরা আবর্তন করছি এবং এটাকে আমরা সরল আবর্তন বলছি। সরল আবর্তন আমরা এটাকে কেন বলছি, যে যখন কোনো যুক্তি বাক্য তার আশ্রয় বাক্যের বা কোনো সিদ্ধান্ত যখন তার আশ্রয় বাক্যের সমান, তখন আসলে আমরা সেটাকে সরল আবর্তন বলছি। তার মানে দেখো আমরা আমাদের এই নতুন বাক্যটার মধ্যে কোনো কিছু ইনক্লুড করিনি, কোনো কিছু এক্সক্লুড করিনি। আমরা যা আছে বা আমাদের কথাটা যা ছিল আমরা সেটাকে এদিক ওদিক করে জাস্ট প্রকাশ করেছি, এজন্য এটাকে বলা হচ্ছে সরল আবর্তন। ঠিক আছে? অর্থাৎ বাক্য দুটো সমান হতে হবে, দৈর্ঘ্য সমান নয়, মানে বাক্যের অর্থ যে জিনিসটাকে কেন্দ্র করে আমরা যুক্তি বাক্য তৈরি করছি সেই জিনিসটাকে মানে আসলে আমরা কিছু ইনক্লুড করব না বা কিছু এক্সক্লুড করব না, এটাকে আমরা বলছি সরল আবর্তন। আর এটার যদি আমরা দেখতে চাই যে অসরল বা অসমান আবর্তন দ্বারা আমরা কি বুঝাচ্ছি, তাহলে কিন্তু আমাদের ধরো একটা উদাহরণ দিই, সকল সৈনিক হয় সাহসী। এটাকে আমরা এটা হচ্ছে অসরল আবর্তন, এটা আমরা সরল আবর্তন শেষ করেছি, অসরলটা বুঝি। সকল সৈনিক হয় সাহসী, এটাকে যদি আমরা পাল্টে নিতে চাই তাহলে দেখবে যে আমাদেরকে কিছু না কিছু এক্সক্লুড করতেই হবে, আমরা কোনোভাবে সরলভাবে এই আবর্তনটা করতে পারবো না। আমরা এখান থেকে যদি যুক্তি বাক্য তৈরি করতে যাই তাহলে আমাদের দিতে হবে কিছু সাহসী হয় সৈনিক। ওকে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা কিছু সাহসী দিয়েছি, তার মানে যেখানে আমরা সার্বিক বাক্যটা ব্যবহার করেছিলাম প্রথম ক্ষেত্রে সকল সৈনিক হয় সাহসী, আমরা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু পুরোটা ব্যবহার করতে পারিনি, আমাদের কিছু এক্সক্লুড করে দিতে হয়েছে, আমাদের কিছু সাহসী মানুষকে নিতে হয়েছে এবং বলেছি তারা হচ্ছে সৈনিক, তাই না? তার মানে এটা হচ্ছে অসরল আবর্তন, মানে আমাদের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কিছু পার্থক্য আছে, আমাদেরকে কিছু একটা এক্সক্লুড করতে হয়েছে, বা হতে পারে আমরা এমন উদাহরণ দিতে পারি যেখানে আমাদের কিছু একটা ইনক্লুড করতে হচ্ছে, তাই না? তার মানে দুটো বাক্য সমান নয় বা সরল নয়। আচ্ছা, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের আবর্তনের নিয়ে যাবতীয় ক্লাস। আর এরপরে আমাদের রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে প্রতিবর্তন আমাদের শিখতে হবে এবং প্রতি আবর্তন আমাদেরকে শিখতে হবে। এই সবগুলোরই তোমার আলাদা আলাদা এ থেকে কিভাবে ইতে কনভার্ট হয় বা এই দুটোর মধ্যে কনভার্ট হয় কিনা, এ থেকে ওতে আসে কিনা, এই যে আমরা নিয়মটা আবর্তনের ক্ষেত্রে যেগুলো শিখেছিলাম সেটি কিন্তু প্রতি আবর্তন বা
অন্যান্য নিয়মের ক্ষেত্রে অনেকটাই পাল্টে যাবে, ঠিক আছে? তার মানে আমরা দেখেছি যে আবর্তনের ক্ষেত্রে আমাদের এস তোমার সবসময় আই এ কনভার্ট হয়, ইতেই থাকে, আইতে থাকে, এবং ও হচ্ছে কনভার্ট করা যায় না। এই নিয়মটা প্রতি আবর্তনের ক্ষেত্রে পাল্টে যায়, তাই না? তার মানে আরো একটা আমাদের হিউজ পড়াশোনা বাকি আছে যদি আমরা প্রতি আবর্তনের উপর ক্লাস করতে চাই। ওকে, তো আমি চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে আমরা প্রতি আবর্তন এবং আরো একটা প্রকারভেদ আছে কভার করব, বাট আমার মনে হচ্ছে যে আবর্তন নিয়ে তোমাদের যদি একদম ক্লিয়ার তোমরা না থাকো তাহলে হচ্ছে গিয়ে এটা আসলে কভার করা সম্ভব নয়। তো যেহেতু আজকে অনেক কিছু আমরা শিখে ফেলেছি, আমরা আজকে দেখেছি পুরো তোমার সাংকেতিক চিহ্ন যেটা আমরা পুরো যুক্তিবাক্যে ব্যবহার করি, এই বিষয়ে শিখে ফেলেছি। সো তোমার এগুলো একটু আমাদের মাথায় রাখা দরকার। আমরা মধ্যে যে চার্ট করেছিলাম সদর্থক, নয়অর্থক, সার্বিক, বিশেষ যুক্তিবাক্য রেখে কোনটার মধ্যে এ পড়ে, কোনটার মধ্যে আই পড়ে, বা ও পড়ে, ই পড়ে, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? তার মানে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং আবর্তনের ক্ষেত্রে কোন সাংকেতিক বাক্য কোথায় কনভার্ট হয় বা কোথায় কনভার্ট হয় এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই না? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে তোমার প্রতি আবর্তন এবং তার পরবর্তী প্রকারভেদগুলো কভার করব, এবং আরো একটা বড় আমাদের অংশ থাকবে যখন আমরা সহানুমান পড়ব, ঠিক আছে? এটা কিন্তু হিউজ একটা চ্যাপ্টার, সহানুমান। সো তখন মানে আমাদের ষষ্ঠ অধ্যায়টা সত্যি একটু টাফ, এবং আস্তে আস্তে আমাদের শেষ করতে হবে। তোমাদের আরো যদি কোনো কিছু জানার থাকে এবং আরো যদি কিছু জানতে চাও, কোনো কিছু ক্লিয়ার না থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি যদিও এখানে অনেকগুলো কমেন্ট পেয়েছি, বাট কেউ বলেনি যে কিছু একটা রিপিট করতে হবে, বাট কিছু যদি আবার তোমাদেরকে বুঝাতে হয়, আই উইল হ্যাপি টু ডু দ্যাট, আমি এটা আবার করব। তাই ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আবার একবার মনে করে দিচ্ছি, স্টে হোম, স্টে সেফ, সবাই বাসায় থেকো, কারণ হয়তো আমরা বাসায় থাকলে আশেপাশের মানুষজন এবং আমরা নিজেরাও অনেকটা ভালো থাকবো। যাদের বাসায় থাকার সুযোগ আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও। আর পড়াশোনা যেহেতু বন্ধ হচ্ছে না, বাসায় থেকেও, তাই আমার মনে হয় আসলে বের হওয়ার দরকার নেই। দেখা হবে সবার সাথে, ভালো থেকো, টাটা।